স্বাগতম আবারও চলে এসেছি নতুন আরেকটি ট্রিক্স নিয়ে। আমি আজকে দেখানোর চেষ্টা করব যে এক্সেল এর শুরু থেকে শেষ অবধি একটা মোটামুটি একটা ডকুমেন্টস তৈরি করতে বা একটা রিপোর্ট করতে কি কি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো খুব না করলেই না, এবং এটা প্রত্যেকটা এক্সেল ফরম্যাটের সাথে বা কোনো একটা রিপোর্টের সাথে এটা লাগবেই। সেই সব জিনিসগুলো নিয়ে আমি আজকে বিষয়টা করবো। তবে আমি একদম শুরু থেকে দেখাবো যে এক্সেলটার প্রাথমিকভাবে কিভাবে ওপেন করতে হয় এবং তার কি কি কার্যক্রমগুলো রয়েছে। চলুন দেখে আসা যাক। যদি তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। আমাদের প্রথম অবস্থায় যদি এক্সেলটা আসলে বেসিক্যালি ডেস্কটপে অনেক সময় কারো থাকে না, তো এই এক্সেলটা থাকে যেখানে স্টার্ট বাটনে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই সার্চ ঘরের মধ্যেও যদি আমি এক্সেল লিখে দিই, তাহলে সেক্ষেত্রে আমি এক্সেলটা দেখতে পাবো। এটা হচ্ছে একটা অপশন। আমি আরেকটাভাবে দেখাই। স্টার্ট বাটনে ক্লিক করার পরে অল প্রোগ্রামসে যদি আমি ক্লিক করি, অল প্রোগ্রামসে ক্লিক করার পরে এখানে আসলে আপনার কম্পিউটারে যত ধরনের প্রোগ্রাম আছে সবগুলো রয়েছে। তো সবগুলো প্রোগ্রাম থেকে আমি যদি এটাকে স্ক্রল করে নিচে আসি, তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস নামে একটা অপশন রয়েছে। আমি 2013 ব্যবহার করি, এটা যার যার প্রয়োজন অনুপাতে ব্যবহার করতে পারে। এখানে মাইক্রোসফটের সবগুলো অপশন রয়েছে, যেমন এক্সেস, এক্সেল, ইনফোপাথ, লিনাক্স, আউটলুক, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এবং স্কাইডেপ। আমি আসলে এতগুলো নিয়ে তো আজকে একদিনে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই শুধু আমি এক্সেলটা দেখাবো। তো আমি যদি এখানেও এক্সেলকে ক্লিক করি, তাহলে আমার এক্সেলটা ওপেন হবে। তো চলুন ক্লিক করা যাক। আমার এক্সেল ফাইলটা ওপেন হচ্ছে। প্রাথমিক অবস্থায় এক্সেল ফাইলটা ওপেন হতে একটু সময় নেয় সাধারণ ক্ষেত্রে। আমার ফাইলটা ওপেন হয়েছে। এই যখন এক্সেলের প্রোগ্রামটা আপনি ওপেন করবেন, তখন ইন্টারফেসটা এইরকম পাওয়া যাবে। তো এইরকম পাওয়া যাবে। আমি এখন এখানের অপশনগুলো সম্পর্কে, এবং যখন ওপেন করি তখন দেখবেন কিন্তু এখানে বুক 1 নামে রয়েছে। তার মানে এটা ডিফল্ট সিস্টেম। আপনি এটাকে যখন সেভ করবেন, তখন আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম এবং লোকেশন দিয়ে সেভ করতে পারবেন। তো চলুন, সেভ করার জন্য রয়েছে ফাইল, ফাইলে ক্লিক করতে পারেন। আবার এই যে এখানে সেভের মাউস পয়েন্টার ধরলে দেখেন সেভ দেখাচ্ছে, এখানেও ক্লিক করতে পারেন। আমার এখানে এখানে দেখুন ক্লিক করলে, এখন যদি আমি ফাইলে ক্লিক করি, ফাইল, আমি এই ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে পাচ্ছি কি ইনফরমেশন পাচ্ছি, মানে ইনফো। নিউ, যদি আমি নিউতে ক্লিক করি তাহলে নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিতে পারবো। এখানে আপনি আপনার পছন্দ মতো, যদি আপনার পছন্দ ব্ল্যাঙ্ক দরকার হয় তাহলে ব্ল্যাঙ্ক নিতে পারবেন, বা কোনো ডিজাইন দরকার থাকলে আপনি কোনটা চাচ্ছেন ঠিক সেই অনুপাতে আপনি আপনার ফাইলটাকে নিতে পারবেন। তো আমরা আসলে স্বাভাবিকভাবে প্রথমে ব্ল্যাঙ্ক নিই, পরে প্রয়োজন অনুপাতে আমরা সেটাকে মডিফাই করি। ওপেন, যদি আমার কোনো এক্সেল ফাইল ভিতরে কাজ করা থাকে, সেই ফাইলটাকে ওপেন করতে চাই, তাহলে আমরা ওপেনের সহযোগিতা নিব। যদি কোনো ফাইলে আমরা কাজ করি, তাহলে সেই ফাইলটার ওই লোকেশনেই আমি সেভ করব। আমি ওখান থেকে নতুন করে বা কোথাও মডিফাই করে নিব না, তাহলে আমি সেভ অপশনে ক্লিক করব। আর যদি ওই ফাইলটাকে আমার নির্ধারিত কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় সেভ করব, অথবা যে ফাইলটা রয়েছে আমার মাস্টার ফাইলটা ওখানেই থাকবে, আমি নতুন ফাইলটাকে আরেকটা লোকেশনে নিয়ে যাবো, তাহলে সেভ অ্যাজ। এবং প্রিন্ট অপশনে যদি ক্লিক করি, তাহলে আমার যে প্রিন্টার রয়েছে সেটাতে ক্লিক করবে। আমার এখন কোনো ডেটা নেই, যার কারণে এখানে কোনো কিছু শো করছে না। তো আমরা এখানে ডেটা দিলেই আমরা দেখতে পাবো। আমরা আসবো প্রিন্টিং অপশনে, দেখি কিভাবে প্রিন্ট করতে হয়। শেয়ার রয়েছে, শেয়ার জন্য আমি ইমেইলে শেয়ার করতে পারি, কোনো আমার কন্ট্যাক্টে কিছু থাকলে সেখানে লিঙ্ক শেয়ার করতে পারি। এক্সপোর্ট দিতে পারি, এক্সপোর্ট দেওয়ার ক্ষেত্রে পিডিএফ আছে, এক্সপিএস আছে, অনেক সময় সেন্স ফাইলের টাইপেও যদি আমি করতে চাই তবে করতে পারবো। আর এই ক্লোজ অপশনে চাপ দিলে ক্লোজ হয়ে যাবে। আর এখানে যে অ্যাকাউন্ট অপশনটা রয়েছে, আপনি যদি অ্যাকাউন্ট অপশনটাতে সাইন ইন করে থাকেন, তাহলে পরবর্তী অন্য কোথাও আপনার এই অ্যাকাউন্টটা সাইন ইন করলে আপনি এই এক্সেল ফাইলটাকে ব্যবহার করতে পারবেন, বা ওইখান থেকে কাজ করে আবার সেভ করলে ঠিক সেম লোকেশনে সেভ হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন, এইটা তখন কিন্তু মানে অনলাইন বা ড্রাইভ যেটাকে বলে, যেটা হচ্ছে আসলে স্কাই ড্রাইভ বলেন, বা কোনো স্টোরেজে হচ্ছে সেভ করার অর্থই হচ্ছে এটা ব্যবহার করা হয়। আর অপশন রয়েছে,
এই অপশনের ভিতরে অনেক কিছু রয়েছে, সেই অপশনগুলো আগে আমরা দেখাবো আপনাকে, কিন্তু এটা এখনই যাচ্ছি না, এটার মধ্যে আরও কিছু কাজ রয়েছে। তো চলুন আমরা প্রথমেই চলে যাই এখানে হোম। আমাদের মাউস পয়েন্টারটা এখন হোমে আছে, যেমন এই অপশনগুলো থেকেই আসলে বেসিক্যালি সাব অপশনগুলো আমরা খুঁজে পাই। যেমন হোম রয়েছে, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ বা পিভট। তো আমরা এখানে আরও কিছু অপশন অ্যাড করতে পারি। অনেক সময় অনেকের এক্সেলেই আপনি দেখতে পান যে কোনো কোনো ক্ষেত্রে এখানে ডেভেলপার রয়েছে, তারপরে আপনার ডাটা এন্ট্রির মুড রয়েছে। তো ওই জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে কার্ড কপি তো বুঝতেই পারছেন, কাট করে যদি কোথাও নিয়ে যাই, সেখানে যেমন আমি যদি এখানে লিখি যে টেস্ট লিখি এবং এটাকে এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করেও কাট করতে পারবো, করে এখানে নিয়ে এসে আবার পেস্ট করতে পারো। পেস্ট করার জন্য এখানে অপশন রয়েছে পেস্ট, তাহলে দেখুন এখানে চলে এসেছে। আবার এখান থেকে আমি যদি চাই মাউসের রাইট বাটন ক্লিক করেও কপি এবং কাট করতে পারবো। সেটা করে আমি আবার অন্য একটা প্লেসে নিয়ে যেয়ে এটাকে সেট করতে পারবো। এটা ফরম্যাট পেইন্টার আসলে বেসিক্যালি হচ্ছে এক্সাম্পল, যদি এখন দেখেন এখানে ক্যালিব্রিতে আছে, আমি যদি আরেকটা সেলে গিয়ে ক্লিক করে আমি দিলাম টাইম নিউ রোমান। তো টাইম নিউ রোমানে যদি আমি লিখি যে টেস্ট এগেইন, তো এখানে দেখুন এই লেখার ফন্ট এবং এটাকে আমি যদি ধরেন 18 করে দেই, তাহলে দেখুন লেখাটাকে একটু বড় দেখাচ্ছে। তো আর এই লেখাটা ছোট আছে, আমি চাচ্ছি যে এই লেখার ফরম্যাট অনুযায়ী এই লেখাটাও চলে আসবে। তো সেক্ষেত্রে কি করব, আমি যখন এখানে ক্লিক করব, ফরম্যাট পেইন্টারে ক্লিক করব এবং এইখানে এসে দেখুন মাউস পয়েন্টারের সাথে একটা ব্রাশের মতো হয়েছে, এইখানে এসে আরেকবার ক্লিক করব। দেখুন এইটার ফন্ট এবং হচ্ছে ফন্ট সাইজ দুটো এবং এটার ফন্ট এবং ফন্ট সাইজ দুটোই এক। তো এখানে রয়েছে, এবং বোল্ড করার জন্য এখানে অপশন রয়েছে বোল্ড, এটা চাপ দিলে বোল্ড। এবং এটা কিবোর্ডের শর্টকাটেও যদি আপনি ব্যবহার করেন, যে আমি আনবোল্ড করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলেও এটা বোল্ড হয়ে যাবে। এটা হচ্ছে ইটালিক, এটা চাপ দিলে লেখাগুলোকে ইটালিক ইয়েতে আসবে। এটা আন্ডারলাইন, লেখাগুলোর নিচে আন্ডারলাইন হচ্ছে। তো এই আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, এবং ইটালিকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তো আমি উঠিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে দেখুন এখানে হলুদ এবং লাল দুটো জিনিস দেখাচ্ছে। এটা হলো সেলের কালারটা, যে সেলের কালারটা আপনি করতে চান, সেই সেল কালারটাই হলো বেসিক্যালি এটার দ্বারা করতে হবে। ধরুন আমি যদি এখন ইয়েলোর পরিবর্তে এটাকে একটু গ্রিন করি, গ্রিনটা আসলে চোখের জন্য ভালো, তার কারণে গ্রিন করছি। আর এইটা রেড রয়েছে, আমি রেডের পরিবর্তে ধরেন হোয়াইট করে দিলাম। তো দেখুন ফ্রন্ট কালার জন্য চেঞ্জ হয়েছে, এটা হোয়াইট, এবং সেল কালারটাকে গ্রিন হয়েছে। আচ্ছা, আমরা একটা ডকুমেন্টস তৈরি করি, যে ডকুমেন্টসটা তৈরি করে এবং সেই ডকুমেন্টস অনুপাতে আমরা বাকি সব কাজগুলো করার চেষ্টা করি। প্রথমে একটা প্রতিষ্ঠানের আমরা নাম লিখি, এটা আমার নিজের মতো করে বানানো, XYZ লিমিটেড। অ্যাড্রেস ধরেন ঢাকা, বাংলাদেশ। ধরুন আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল মাইনাস চেপে। ধরুন আমি বানাচ্ছি অ্যাটেন্ডেন্স রিপোর্ট ফর দ্য মান্থ অফ মে 2021। আচ্ছা, তাহলে একটা অ্যাটেন্ডেন্স রিপোর্টে কি কি থাকতে পারে? প্রথমেই আসলে থাকতে পারে সিরিয়াল নাম্বার, তারপরে ধরুন আছে নেম অফ এমপ্লয়ি। এটার আমি এখানে দেখুন আমি আগে এটাতে কিন্তু ছোট ছিল, আমি এইখানে মাউস পয়েন্টার যখন নিয়ে আসি তখন দেখুন দুইটা অ্যারো দুই দিকে দেখাচ্ছে। আমি এখন যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমার সেলে যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নিয়ে নিবে। দেখুন নেম অফ এমপ্লয়ি চলে এসেছে। তারপরে ধরুন আইডি আসতে পারে, তারপরে ডেজিগনেশন আসতে পারে, তারপর
ডিপার্টমেন্ট আসতে পারে। আমি একটু বড় করার চেষ্টা করছি যাতে করে সহজে বোঝানো যায়। ধরেন এটা ওয়ার্কিং ডেজ, তারপর উইকলি ডে অফ, এরপর এরপর হলিডেজ, এরপর প্রেজেন্ট ডেজ, আমি এটা আবার একটু ডেটটা বসিয়ে নিচ্ছি, এরপর লিভ, এরপর আমি নিট পেয়েবল ডেজ। এখন দেখুন যে আমার ঘরগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আমি এক্সাম্পল ডাটা কিছু ক্রিয়েট করি। এক্সাম্পল ডাটার মধ্যে ধরুন এটা সিরিয়াল নাম্বার দিলাম। এখন দেখুন আমি কিন্তু এখানে একটা কাজ করেছি। আমি প্রথমে একটা অ্যারো দিয়েছি, তারপরে 0 দিয়েছি, তারপর 1 দিয়েছি। কেন দিয়েছি? যাতে 0 1টা রাখার জন্য। আমি যদি প্রথমে এই অ্যাপোস্ট্রোফিস কমাটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু 0টা থাকতো না। আপনি দেখুন এটা ডিলিট করে দিই আমি, দিয়ে যদি 0 1 দেই, এখন দেখুন শুধু 1 রয়েছে। তাহলে এখানে আপনাকে 0 সামনে রাখতে গেলে এই অ্যাপোস্ট্রোফিসটা ব্যবহার করতে হবে। আমি এক্সাম্পল হিসাবে 10 জনের ডেটা নিচ্ছি। ট্রিপল এ বি সি ডি, আমি এটা টাইপ করে নিই। এখন আইডি নাম্বার ধরুন এখানে 1 2 3 3টা 0 1, তো আমি এটাকে টেনে নেই। টেনে নিলে এটা 10 পর্যন্ত আইডি চলে আসলো। ডেজিগনেশন ধরেন ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ অফিসার, সিনিয়র অফিসার। আমি এটাকে আবারও কপি করে এখানে পেস্ট করে দেই কাজের সুবিধার্থে বা সময় কমানোর সুবিধার্থে। সরি, আমি এখানে ডাবল ক্লিক করছি, পেজের সেট আপ নিল। তারপর ধরুন অ্যাকাউন্টস, ধরুন সেলস, ধরুন প্রোডাকশন, HR অ্যান্ড অ্যাডমিন। ধরুন ডেটাগুলো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমি এভাবে পেস্ট করে যেগুলো আছে ফেলে দিলাম। এরপর ধরুন ওয়ার্কিং আসলে হয় না, ওয়ার্কিং ডেজ হয়। ওয়ার্কিং ডেজ ধরুন মে মাসটা 31 মাস, আমি 31 দিলাম। তাহলে ওয়ার্কিং ডেজ সবার জন্য একই হবে 31। এখানে ডে অফ ধরেন এই মাসে কয়টা রয়েছে, যদি ফ্রাইডেকে আমি কমন ধরে নিই তাহলে 1 2 3 4টা, তাহলে 4টা ডে অফ কমনভাবে দিচ্ছি। হলিডে এই মাসে ছিল 1 মে একটা হলিডে ছিল, এবং এবার ঈদ হলিডে ছিল 3 দিন, তাহলে টোটাল 4 দিন হলিডে, 4 দিন হলিডে। এখন ধরেন এই মাসে ইনি ছুটি নিয়েছেন 2 দিন, ইনি নিয়েছেন 3 দিন। আমি প্রেজেন্ট টেন্সটা পরে দেখাবো। ইনি নিয়েছেন 1 দিন, ইনি নেননি। ধরেন এরকমভাবে আমি আরও সাজিয়ে নিচ্ছি বা এভাবেই তৈরি করছি। আমি কপি করে পেস্ট করছি। আমি Ctrl+C এবং Ctrl+V মাধ্যমে কপি এবং পেস্ট করেছি। আমি চাইলে এখান থেকেও কপি করে সেটাকে এই পর্যন্ত কপি করে এখানে এসে আবার পেস্ট করে দিতে পারি। দেখুন পেস্টে কিন্তু আর অনেক অপশন আসছে, আমি অপশনগুলো দেখাবো আপনাকে, তো আমি নর্মালি পেস্ট করলাম। এখন দেখুন আমি এই প্রেজেন্ট ডেজটাকে দেইনি, তার কারণ হচ্ছে প্রেজেন্ট ডেজটা আমি আসলে হিসাব করব যে কিভাবে আসে, আমি অটোমেটিক্যালি আনার চেষ্টা করবো। আমি কেন এখান থেকে 31 থেকে 4 আর 4 8 দিন বাদ গেল, এদিকে 2 দিন বাদ গেল, তাহলে বাদ দিন 10 দিন বাদ দিয়েছে। এরপরে 31 থেকে 10 বিয়োগ করে 21 দিন হয়েছে। তাহলে আমি একটু প্রত্যেকটা যদি বসাতে থাকি, একটা কোম্পানিতে 200 300 500 অনেক সময় 5000 মানুষও থাকে, সেক্ষেত্রে সম্ভব না। তো যাই হোক, আমি প্রেজেন্টেজটাকে ক্যালকুলেট করব এইভাবে যে ইকুয়াল টু আমার টোটাল ডেজ 31 দিন, এটা থেকে মাইনাস হবে
মাইনাস হবে কোনটা, উইকলি হলিডেজ, উইকলি ডে অফ, হলিডেজ এবং হচ্ছে লিভ। তাহলে আমি একটা ব্র্যাকেট করে নিই। আমরা অবশ্যই জানি যে যোগের মধ্যে যেগুলো থাকে ব্র্যাকেটের মধ্যে সেগুলো যোগ হয়। তাহলে এইটা উইকলি ডে অফ, হলিডে যোগ লিভ দেওয়ার পরে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তার অর্থ হচ্ছে যে এই তিনটা যোগ হবে, এইটার সাথে বিয়োগ হবে। আমি এটা এক করে দিলাম। এখন দেখুন যে এখানে আমার অটোমেটিক্যালি কিন্তু 21 দিন চলে এসেছে। আচ্ছা, তাহলে 21 দিন যখন চলে এসেছে, আমি যদি এটাকে আরেকটু অন্যভাবে করতে চাই তাহলে কি করব? তাহলে ইকুয়াল টু 31টাকে ঠিকই ক্লিক করতে হবে, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট SUM সাম এইটা আর হচ্ছে এই সেলটাকে আমি ক্লিক করতে পারছি না, তাই সেলের রেফারেন্সটা লিখে দিচ্ছি J8 ক্লোজ। দেখুন কয়দিন চলে এসেছে, 20 দিন। কেন? যে এখানে একদিন লিভ বেশি কাটিয়েছিল। তাহলে আমি যদি এখন এটা ধরেও যদি পুরোটা টান দিই, পুরোটা চলে আসবে। আবার এখানে ধরে দেখেন, এখানে মাউস পয়েন্টার ধরলে প্লাস চিহ্ন আসছে, ধরে টান দিলে এখানেও চলে আসবে। তো আমার প্রেজেন্ট ডেজগুলো চলে আসলো। এরপর আসে নিট পেয়েবল ডেজ। তারপর একটা অপশন থাকে, এটা কমন একটা অপশন, রিমার্কস। এখন দেখুন যে নিট পেয়েবল ডেজ, তাহলে নিট পেয়েবল ডেজ কত, যে কারো কি LWP আছে কিনা। তাহলে লিভ উইদাউট, LWP মানে লিভ উইদাউট পে, আমি সংক্ষেপে লিখলাম। তো ধরুন লিভ উইদাউট পে এর ক্ষেত্রে কোনো লিভ উইদাউট পে আছে কিনা। যদি লিভ উইদাউট পে থাকে তাহলে কিন্তু এটা প্রেজেন্টেশনের উপর ইফেক্ট করবে। তখন কি করতে হবে, তখন আবারও এখান থেকে এই অংশটাকে মাইনাস করে নিতে হবে। তো আমি ধরে নেই যে স্বাভাবিক ক্ষেত্রে কারো LWP কমই হয়, যেহেতু মে মাস এখনও ছুটির সময় শুরুই হয়নি। তো সেক্ষেত্রে থেকে আমি করছি নিট পেয়েবল টেস্টটাকে যদি এখন ক্রিয়েট করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখন নিট পেয়েবল ডেজের যদি জায়গাটায় আমি আসি, তাহলে আমি কি করব, ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টুতে আমি কি করব, যে প্রেজেন্ট ডেজ যা ছিল বেসিক্যালি তাই হবে। তার মানে এই অংশগুলো হচ্ছে পেয়েবল, মানে পে করতে হবে এই দিনগুলোতে, কারণ আমরা উইকলি ডে অফের দিন স্যালারিগুলো পেয়ে থাকি। তাহলে প্লাস এইটা, আবার প্লাস এইটা, আবার প্লাস এইটা। এরপরে যেটা হবে যে LWP যদি থাকে, তাহলে এটাকে আমরা একটু ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিই, যে অংশটুকু ব্র্যাকেটে থাকলো, এবং এটা কি করব, এরপরে মাইনাস LWP-তে ক্লিক করব। দেখুন এখন 31 ডেজ শো করছে। আমি যদি কোনোভাবে এখানে 1 দিই, দেখুন এখানে অটোমেটিক্যালি 30 দিন চলে এসেছে। আবার এটাকে 0 করে দিচ্ছি, 31 দিন চলে আসছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা রিপোর্ট তৈরি হলো আপনার, ধরুন এই ডেটাবেসটা আপনার জন্য রেডি, কিন্তু আপনি এইভাবে কি কোনোভাবে সাবমিট করতে পারবেন? মানে ফাইলটাকে যদি আমি এটা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখি কেমন দেখায়। প্রিন্টে গিয়ে ক্লিক করলাম, দেখুন আপনার অর্ধেক আসছে ওয়ার্কিং ডেজ, এরপরে আর কিছু নেই। তাহলে আপনি এটা প্রিন্ট করবেন কিভাবে? প্রিন্ট করার আগে যে কাজটা করতে হবে, ফরম্যাটিংয়ের কাজটা করতে হবে। আমি চাই যে আমরা যে ফরম্যাটিংয়ের কাজটা করি, এইখানটা যদি ক্লিক করি তাহলে পুরো সেলটা মার্ক হয়ে যাবে, একদম পুরো ওয়ার্কশিটটা মার্ক হবে। আপনি দেখুন সম্পূর্ণ অংশটা মার্ক হয়েছে। সুতরাং আপনাকে কোনোভাবেই এইটাতে ক্লিক করার পর, অথবা যেখানে রেখে যদি আমি Ctrl+A চাপি, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি প্রথমে কি করব, আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে নেব। তো আমি খুব ভালোবাসি যে ফন্টটাকে, সেটা হলো, সেটা হলো ক্যামব্রিয়া। আমি 11 বা 12তে রাখতে পারি, এটা স্ট্যান্ডার্ড মাপে। এখন দেখুন এই জায়গাটা এই একটা টেবিলের মধ্যে আমি নিয়ে আসব, কারণ এই টেবিলটার মধ্যে না আনলে কোনো দাগ আসবে না। আপনি দেখেন প্রিন্ট প্রিভিউতে দেখেন কোনো দাগ নেই, একদম ছাড়া। এভাবে তখন হিসাবটা বোঝা যাবে না যে কার নামের ক্ষেত্রে কোন ডেটগুলো হবে। এরপর আমরা তাহলে কি করব, এইটাকে পুরো যে অংশটুকু আমি একটা ঘরের মধ্যে নিয়ে আসতে চাই বা একটা ছকের মধ্যে আনতে চাই, তো পুরোটা মার্ক করলাম। মার্ক করার পরে দেখুন এখানে একটা অপশন রয়েছে, অপশনটার উপর মাউস ধরুন, দেখুন বটম বর্ডার। এখানে হচ্ছে মানে বটম বর্ডার দেখা যায়, মানে এটা দিলে আমি শুধু বটমটা হবে। তাহলে আমি যদি অ্যারোটার মধ্যে ক্লিক করি, অ্যারোটার মধ্যে ক্লিক করলে আমাকে দেখাবে যে কি ধরনের বর্ডার আমি নিতে চাই। তাহলে এখানে দেখুন আছে বটম বর্ডার আছে, টপ বর্ডার আছে, লেফট রাইট, আবার নো বর্ডার আছে, কোনো বর্ডার থাকবে না, অল বর্ডার আছে। তারপরে অল বর্ডারটাকে ইউজ করব। অল বর্ডারটাকে ইউজ করলাম।
অল বর্ডারটাকে ইউজ করার পরে দেখুন যে এখন এখানে দেখেন ডিপার্টমেন্টের টি নেই, এমপ্লয়ির ডাবলির একটা রয়েছে, এখানে উইকলি ডে অফের ও আছে, বাকি অংশগুলো নেই। তাহলে আমি এগুলোতে কি করব? তো আমি যদি এই সেলটাকে এখানে এইভাবে সিলেক্ট করি, দেখুন এখানে ধরার মাউস পয়েন্টার ধরলেই আপনার অ্যারো চিহ্নটা আসে। অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পরে আমি কি করব? র্যাপ টেক্সটে যাব। র্যাপ টেক্সটে ক্লিক করলে কি হবে যে লেখাগুলো নিচে চলে আসবে, বা যে অবস্থায় আছে সেলটা একটু বড় হয়ে যাবে, লেখাগুলো সব পরিষ্কারভাবে বোঝা যাবে। ক্লিক করি, দেখুন এখন কিন্তু সব চলে এসেছে। কিন্তু সব চলে আসলেও লেখাগুলো ঠিকঠাক মতো আসেনি। এটা একটা সেলে আসছে, কিন্তু বাকিগুলো কিন্তু এখনো পরিপূর্ণ না। আর একটা জিনিস কাজ করে নি, সেটা হলো যে দেখুন প্রত্যেকটা লেখা কিন্তু নিচে আসছে। এই লেখাগুলোকে আমরা মিডিলে রাখলে খুব ভালো দেখা যায়। তো মিডিলে রাখার জন্য আমরা কি করব? বারবার সবগুলো কাজ না করে একবার এখানে প্রেস করে সিলেক্ট করে নিয়ে এইখানটায় দেখেন নিচেরটা মার্ক হয়ে আছে। আমার এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে আমি মিডিলে দিব। মিডিলে দেখেন সব লেখাগুলো মিডিলে এসেছে। এরপরে আসেন, আমি এখন পেজের সেটআপটা ঠিক করে নিই। যদি পেজের সেটআপটা ঠিক করি তাহলে সেক্ষেত্রে আমাকে বাকি অংশগুলো কাজ করতে সহজ হবে। তো পেজ সেটআপে ঠিক করার জন্য আমি প্রথমে চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে চলে যাব। তো আমরা এটা ঠিক করার জন্য প্রথমে চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটের পর দেখেন এখানে মার্জিন দেওয়া আছে। তো মার্জিনে যদি আমি ক্লিক করি, তো মার্জিনে ক্লিক করার পর এখানে আমাকে কিছু অপশন দিচ্ছে, এগুলো রেডি অপশন। তো আমরা আসলে রেডি অপশন দিয়ে কখনোই আমাদের মতো করে ফরম্যাট তৈরি করতে খুবই মুশকিল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা সবসময় যাই কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনে ক্লিক করলাম, নতুন একটা উইন্ডো তৈরি হলো যেখানে রয়েছে পেজ, মার্জিন, হেডার, ফুটার এবং শিট। আমি প্রথমে পেজে যাই। পেজে যাওয়ার ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য A4 এর পেজগুলো ব্যবহার করে থাকি। কোনো কোনো ক্ষেত্রে লিগ্যালও হয়ে থাকে। আপনার সুবিধা মতো অবস্থায় আপনি পেজটা নেবেন, কারণ পেজের লেন্থের উপরে বা অনেক ইনফরমেশনের উপর বেস করবে আপনার পেজের সাইজটা কি আসবে। এরপরে দেখেন এখানে আছে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। আপনি এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানটায় আপনি পেজটাকে লম্বালম্বি প্রিন্ট হবে, এর এখানে আড়াআড়ি প্রিন্ট হবে। তো ভার্টিক্যালি আর হরিজন্টালের যে বিষয়টা সেটা রয়েছে। তো আমার যেহেতু ইনফরমেশন বেশি, তাহলে আমি ল্যান্ডস্কেপে নিচ্ছি। তো ল্যান্ডস্কেপে নেওয়ার পরে আমি এটাকে ক্লিক করলাম ল্যান্ডস্কেপে, তারপরে যাচ্ছে মার্জিনে। আমার টপে রয়েছে 0.75, আমার একটু কমিয়ে দিই, 5 করলাম। এটাকেও কমিয়ে দিলাম, দিয়ে 5 করলাম। এটা 5-এ নিয়ে এটা 4.5-এ থাক, এটাও 4.5-এ থাকলো। এরপর আসছে হেডার অ্যান্ড ফোল্ডার। হেডার অ্যান্ড ফোল্ডারটা বেসিক্যালি হচ্ছে পেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। তো পেজ নাম্বারকে দেওয়ার ক্ষেত্রে আমি কি করব? আমার যদি পেজ নাম্বার দেই, তাহলে আমি কি কাস্টম ফোল্ডারে পেজ নাম্বারটা দেই। তো আপনি দেখেন এখানে লেফটে থাকবে, এটা সেন্টারে থাকবে, এটা রাইটে থাকবে। তো আমি এটা রাইটে দেই, সরি সেন্টারে দেই। সেন্টারে দিলে আমি প্রথমে ক্লিক করব এটাতে। এটা আমরা বুঝাবো যে তুমি আমার প্রথম পেজটা নিবা, তারপরে অফ লেখাটা দিবা, তারপরে একটা স্পেস দিয়ে আমি বলবো যে আমার লাস্ট পেজটা নিবা। দেওয়ার পরে ওকে দিব। আচ্ছা, এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে এই উপরের যে হেডিংটা, এই হেডিংটা আপনি যদি ফার্স্ট পেজের পরে যদি 2 পেজ বা 3 পেজ হয়ে থাকে, তাহলে আপনাদের জিনিসগুলো মানে এই অংশগুলো বুঝতে কষ্ট হবে। যে একটু নিচে নামিয়ে রাখছি আমি, এই যেমন ওয়ার্কিং ডেজ কত ছিল, এইটা যদি না থাকে এটা এরকম খালি থাকবে। তো আমি কি করব যে এই লাইনটা প্রতিটা পেজের সঙ্গেই থাকবে, আমি সেই ব্যবস্থাটা করব। তাহলে সেই ব্যবস্থাটা করার জন্য কি করব? আমি শিটে ক্লিক করব, এইখানটায় ক্লিক করবো, মানে এখানে র টু রিপিট অ্যাট টপ, মানে প্রত্যেকটা পেজের টপে এই রটা থাকবে। রটা দিলাম, ওকে করলাম, এবার বেরিয়ে আসছে। এখন দেখুন এই দাগটা আমি একটু কন্ট্রোল জেড দেই, সরি কন্ট্রোল জেড দিলে এটা আসবে না। এই দাগটা এইখানে ছিল, সেটা চলে গিয়েছে এইখানটায়। এখন আমি আমার মতো করে এই ঘরগুলোকে সাজিয়ে নিচ্ছি। এটার উপর ডাবল ক্লিক দিলে তার যতটুকু জায়গা সে ততটুকু জায়গা নিয়ে নিবে। দেখুন এতটুকু চেপে এসেছে। আবার আইডিতে ক্লিক করলাম, এটা এই পর্যন্ত চলে আসছে। এখন যদি ডেজিগনেশনে ক্লিক করি, দেখুন এটা বড় হয়ে গিয়েছে এবং পাশে চলে আসছে। আচ্ছা, এরপরে ডিপার্টমেন্টে ক্লিক করলাম, ডিপার্টমেন্টের যতটুকু দরকার ছিল ঠিক ততটুকু ডিপার্টমেন্ট নিয়ে এসেছে। এখন দেখুন এই যে নিট ওয়ার্কিং ডেজ, এটা কিন্তু আমার এত বড় দরকার নেই। কেন দরকার নেই? যে এইখানে শুধু 31 লেখা আছে। তো আমাকে এই ঘরটাকে আমি ধরে, এটাকে ডাবল ক্লিক করলে হবে না, এটা ধরে চাপিয়ে দিব।
চাপিয়ে দিলে দেখেন এখানে কিন্তু আমার লেখাটা চলে আসে। আমি আমার সুবিধাজনকভাবে নিচ্ছি, এইগুলোরে সিলেক্ট করে ধরে মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে মাঝখানে যাবে, এটা লেফট এবং এটা রাইট। দেখুন এরপরে আসছে উইকলি ডে অফ, এই ঘরটাকে আমি আর একটু চাপিয়ে দিতে পারি। তারপর হলিডেজকে আর একটু চাপাতে পারি। এবার প্রেজেন্ট টেস্টকে চাপিয়ে দিতে পারি, লিভকে আর একটু চাপাতে পারবো, এলডব্লিউপি চাপিয়ে একটু আসবে, নেট পেয়েবল ডেজ আসবে। এখন দেখুন যে অ্যারোটা দেখাচ্ছে, এই অ্যারোটাতে কিন্তু আমাকে দেখাচ্ছে আমার ফুল পেজটা প্রিন্ট আউটে শো করবে। আমি একটু প্রিন্ট প্রিভিউটা দেখে নিতে চাই একটু বোঝার জন্য। দেখেন আমার পুরো অংশটাই কিন্তু একদম চকচকে দেখাচ্ছে, যে কোথাও কোনো ঝামেলা নেই, বা আমার পেজের যে মার্জিন থাকার কথা ঠিক সেসব মার্জিন রয়েছে। আমি কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমার পেজটা প্রিন্ট হবে, মানে ফুল যে পেজটা আমার দরকার সেই পুরো পেজটা প্রিন্ট হবে। এখন কোশ্চেন, আমি যদি এভাবেই প্রিন্ট দিই তাহলে কি হবে? না, হবে না, কারণ এই যে আমার কোম্পানির নাম, আমার অ্যাড্রেস এবং এখানে এগুলো মাঝখানে একদম বাম পাশে রয়েছে। তো এটা যদি আমি মাঝখানে, পেজের মাঝখানে দিতে চাই তাহলে কি করব? তাহলে আমার এটার আসলে কি এখানে মাঝখানে এসে এটাকে লিখতে হবে? তাহলে তো মাপে একটু একটু এদিক এদিক হতে পারে, তো আমরা সেটা করব না। আমরা এখানে ধরে পুরোটাকে সিলেক্ট করব যে পর্যন্ত আমার পুরো ডকুমেন্টসটা রয়েছে। আসার পরে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক করলে পুরো সেলটা কেটে মাঝখানে চলে আসবে। আমি ক্লিক করছি, দেখুন এটা একদম মাঝখানে চলে আসছে। তো আপনি যদি এই দাগের মধ্যে করতেন সেক্ষেত্রেও কিন্তু এটা সঠিকভাবে আসতো না। আমি তাহলে সমভাবে একইভাবে এটা করে নেই, এটাও করে দিচ্ছি। এখন এখানে এসে আমি লিখব যে এটা ডকুমেন্টস তৈরি করলে তার ডেট দিতে হয়, অফিসিয়াল ডকুমেন্টস। এখানে এসে যে ডেটটা দিব, এখন কি আমি এটা লিখে দিব যে আজকে 27শে মে দিয়ে হাইফেন দিয়ে এভাবে দিব? কেন সময় নষ্ট করবো? এক্সেলতে কাজ করেই হচ্ছে আমরা সময় বাঁচানোর জন্য এবং সঠিকভাবে করার জন্য। তো আমি কন্ট্রোল ধরে আপনার এল এর যে পরেরটা, অর্থাৎ হচ্ছে অ্যাপোস্ট্রোফি কমার আগে, এটাকে কি নাম বলে জানেন, আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো। এখানে ক্লিক করব, দেখুন ডেটটা চলে এসেছে, এন্টার দিলাম, ডেটটা চলে আসলো। এটাকে লেফট সাইডে দিব, এটাকে রাইট সাইডে দিব, কারণ দুইজনকে কাছাকাছি রেখে বন্ধু বানিয়ে দিচ্ছি আর কি। তো এই লেখাটাকে একটু, কোম্পানির নামকে একটু বোল্ড করে দিচ্ছি, রিপোর্টটাকে একটু বোল্ড করে দিচ্ছি। তাহলে কি হবে, আমার এই জায়গাগুলো এখন দেখাচ্ছে। এবার সিগনেটরি আসবে নিচ দিয়ে, আপনার নিচে যেভাবে ডকুমেন্টস হয় এভাবে মার্কস করে নিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আমি এই যে অংশটুকু কাজ করলাম এটা একদম সিম্পল, বা মানে একদমই বেসিক ধারণা। এই ধারণা দিয়ে আপনি ছোটোখাটো একটা রিপোর্ট তৈরি করতে পারবেন, বাট আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ রয়েছে যেগুলো অ্যাডভান্স লেভেল না, এগুলো ইন্টারমিডিয়েট লেভেল। অ্যাডভান্স লেভেলটা আসলে একটু অনেক কঠিন লেভেল, বা ওই লেভেলটায় যদি আপনি যেতে পারেন আপনার কাজ করে অনেক আরাম পাবেন। তারপরে ধরুন আমি এখন চাচ্ছি যে এই অংশটার একটা হালকা একটা কালার দিব, যে কালারটাতে বোঝা যাবে যে আমি অংশটার আমার হেডলাইন। তো আমি এটা হলো আমার সেল কালারের জন্য, আমি এটাকে ক্লিক করব। তো এখান থেকে আপনি দেখুন যে এখানে নিচের দিকে আসবেন তত ডিপ হবে, উপরের দিকে যত যাবেন তত হালকা হবে। তো আমি হালকাটা কালার দিলাম। এখন এই অংশটাকে আমি বোল্ড করে দিতে পারি, এখানে চেপে বোল্ড করতে পারি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারি। দেখুন এখানে এখানে বোল্ড করতে, বোল্ডের এখানে মাউস পয়েন্টার ধরতে কিন্তু লেখা আসছে নিচে বোল্ড ইন ব্র্যাকেটের মধ্যে কন্ট্রোল প্লাস বি। তার মানে বোল্ড করতে গেলে আপনাকে কন্ট্রোল প্লাস বি চাপলেও বোল্ড হবে। তো আমি এটা বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দিলে আবারও ফরম্যাটিং একটু ঝামেলা হয়ে গিয়েছে, ডিপার্টমেন্টে টি নিচে চলে আসছে। তো টিটাকে হালকা একটু বড় করে দেই, টেনে ধরে। আর কি কোনো প্রবলেম এসেছে? আমি যদি এখানে পেজ ব্রেকটা নিয়ে নিই, প্রেস ব্রেক প্রিভিউটা নেই, সেক্ষেত্রে প্রেস ব্রেক প্রিভিউ নিলে কী হবে, আমি আসলে দেখতে পাবো আমি 60%-এর জায়গায় 100% করে দিই। দেখুন বাকিটুকু সম্পূর্ণ হাইড হয়ে গেছে, এই জায়গাটা অংশটুকু আছে, মানে কতটুকু জায়গা প্রিন্ট হবে সেই জায়গাটা আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে জিনিসটা বোঝার জন্য যতটুকু দরকার আমি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আমি পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা অপশন ধরে ধরে আমি দেখাবো, এবং
আমার ইচ্ছা আছে আপনাদের সহযোগিতা পেলে আমি এক্সেলের প্রত্যেকটা সূত্র নিয়ে এক একটা ভিডিও তৈরি করে দেখাবো এবং প্রত্যেকটা সূত্রের যে কাজগুলো রয়েছে এবং কত সুন্দরভাবে এক্সেলের মাধ্যমে আপনি আপনার কাজগুলো সহজে শেষ করতে পারেন এবং সুন্দরভাবে নির্ভুলভাবে শেষ করতে পারেন সেটা বোঝাতে থাকবো। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুন্দর থাকুন, সাবধানে থাকুন প্রতিটা মুহূর্তে।